জাতি হিসেবে আমরা মুসলিমরা কতটা সহনশীল তা ফরিদপুরে যখন দুজন মুসলিম নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হলো, তখন সারা বিশ্বব্যাপী দেখেছে যে দুজন মুসলিম নির্মাণ শ্রমিককে মুসলিম প্রধান দেশে হত্যা করার পরেও এদেশের নাগরিকরা কতটা শান্ত ছিল এবং কোনো রকম প্রতিশোধ পরায়ণ হয়ে অন্য কাউকে হত্যা করা বা হিন্দুদেরকে হত্যা করা এরকম কাজে আমরা জড়াইনি। জাতি হিসেবে আমরা কতটা সহনশীল তা চিন্ময় যখন এখানে আটক হলো, সেখানে মুসলিম আইনজীবী আলিফকে হত্যা করলো উগ্র হিন্দুরা, ইসকনের সদস্যরা, তখনও এদেশের মানুষ সহনশীলতা দেখিয়ে প্রমাণ দিয়েছে যে আমরা জাতি হিসেবে কতটা সহনশীল। আজকে যে আলোচনাটা এখানে দিয়েছি সেই আলোচনা ছাড়া অন্য প্রসঙ্গে আলোচনা শুরু করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। প্রশ্ন হলো পাকিস্তান বিষয়ে আমাদের সামরিক সম্পর্ক। আমি একটা কথা বলি, আজকে পাকিস্তান এবং বাংলাদেশ সামরিক সম্পর্ক স্থাপিত হোক, আগামীকাল থেকে সীমান্তে একটা গুলিও ফোটাবে না বিএসএফ। আমার কথা বিশ্বাস হচ্ছে না, এটাই বাস্তবতা। বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্ক, বিশেষত সামরিক সম্পর্ক, সময়ের দাবি। বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এটা অত্যন্ত জরুরি। অনেকে প্রশ্ন করবেন, ৭১-এর ঘটনা বলবেন, এইটা বলে ৭১-এ আমাদের স্বাধীনতা প্রয়োজনীয়তা ছিল না এইটা বলার আবার সুযোগ নাই, যে স্বাধীন না হলেই ভালো হতো বা এরকম অনেক ধরনের কথা। আমি অতটা গাধাও না, ওই রকমভাবে নোংরা চিন্তাও ধারণ করি না যে আমাদের স্বাধীনতা প্রয়োজন ছিল না। ওই সময়ের প্রেক্ষাপটে অবশ্যই বৈষম্য থেকে মুক্তির জন্য একটি স্বাধীন দেশ হওয়া খুবই জরুরি ছিল। যারা স্বাধীনতার পক্ষে না, আমি তাদেরকে বলবো যে আপনারা অন্তত এইটা বললেন না স্বাধীনতা প্রয়োজন ছিল না। কিন্তু আমার এই মুহূর্তে অনুধাবন, এই মুহূর্তে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক যদি শক্তিশালী হয় তাহলে আমাদের সার্বভৌমত্বের জায়গাটা অনেক ইস্পাত সম হবে। ১৯৭১ সালের ঘটনার কারণে যদি আপনারা ওই সম্পর্ক হইতে না দিতে চান, তাহলে আমি আপনাদেরকে কয়েকটি জায়গায় বলবো। এই যে জার্মানির সাথে যাদের ঝামেলা হয়েছিল বিশ্বযুদ্ধের সময়, এর পরবর্তীতে তারা ঝামেলা মেটায় নেয়নি, একসঙ্গে অর্থনৈতিক উন্নয়ন করেনি, একসঙ্গে সামরিক সম্পর্ক করেনি। জাপানের সাথে আমেরিকার কি ধরনের সম্পর্ক, যে আমেরিকা পারমাণবিক বোমা দিয়ে জাপানকে তছনছ করে দিল, সেই জাপান এবং আমেরিকা একসঙ্গে অর্থনৈতিক প্রোগ্রেস করেনি। তেমনি আমাদেরও সার্বভৌমত্বের সংকটটাকে দূরীভূত করার জন্য পাকিস্তানের সাথে সম্পর্ক করা, বিশেষত সামরিক সম্পর্ক করা খুবই জরুরি। এবং শুধু পাকিস্তান না, তুরস্ক আমাদের ভালো বন্ধু হতে পারে সামরিক চুক্তির জন্য, চায়না আমাদের ভালো বন্ধুত্ব হতে পারে। এই বিষয়গুলো অত্যন্ত জরুরি। এছাড়া বাংলাদেশ নামের রাষ্ট্রটা নিরাপদ রাখা খুবই দুরূহ বিষয় হয়ে যাচ্ছে। আজকে আমাদের ডক্টর ইউনূস স্যারের একটা বক্তব্য আমি শুনছিলাম, আমার খুবই ভালো লাগছিল। আমরা কি সবাই একসঙ্গে একটু শুনতে পারি? চলেন আমরা শুনি। This AI tool is better than Midjourney for one-time আপনার cost হলো because এইটা চলে আসছে। limited AI images হ্যাঁ, with accurate text for এইটা হিসেবে আমাদের যে অবস্থান, এটা চমৎকার অবস্থান। দুই পাশে দুই মহাশক্তি আমাদের, ভারত আর চীন, তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমরা যেহেতু মাঝখানে আছি, আমাদেরকে ফেলে যেতে পারবে, তাদের বাতাসে আমরা উঠতে থাকবো। সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার, তার অবস্থানের কারণে। তখন দুই জায়ান্টের কথা বলেছিলাম, দুই মহাশক্তি। এখন আর দুই মহাশক্তির কথা বলি একই সঙ্গে, 4 মহাশক্তি। আমাদের একটু অপূর্ব সুযোগ, আমাদের সামনেই বিস্তীর্ণ মহাসাগর, আমাদের উপকূল ভূমি, সাগরের সঙ্গে আমাদের লাগোয়া উপকূল। এই একটা মস্ত বড় সুযোগ, পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা। আমরা দিন ব্যবহার করতে জানিনি, এখন যে মুহূর্তে তার ব্যবহার শুরু করব, আমাদের অর্থনীতিকে
লোহার দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবে না। এবং আমাদের উত্তরে হলো বিখ্যাত হিমালয় পর্বতমালা, যেখানে জমে আছে আমাদের যাবতীয় শক্তি, হাইড্রো পাওয়ার। কত শক্তি দরকার বাংলাদেশের, এখানে সব জমা আছে, হারিয়ে যাচ্ছে না, শুধু নেবার অপেক্ষায়। শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা, যাতে করে আমরা ৪০ মাইল বা এই দূরত্বটুকু দুই দেশের মধ্যে আছে, নেপাল আর বাংলাদেশের মধ্যে ওটুকু অতিক্রম করা আসতে না। ওরা এক পায়ে খারাপ, নেপাল বারে বারে বলছে আমাদেরকে নিয়ে যাও, আমরা এক পায়ে খারাপ নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না। আশা করি তাদেরই কারণে, তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদেরকে দেবে। এটা সবার মঙ্গলের জন্য, কারো একজনের উপকার একজনের অপকারের কিছু না। যদি আমরা সেই পথটা খুলে পাই, এখন সামান্য কিছু বেশি, ওটা কিছুই না, বড় আকারে যদি পাই, বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই। আমরা মহা সৌভাগ্যবান এক জাতি, তার অবস্থানের কারণে। সেই জাতির দুঃখ কেন থাকবে আমি বুঝতে পারি। এটা আমাদের কপালের দোষ, নাকি আমাদের দরিদ্রের দোষ, না আমাদের চিন্তার দোষ? যদি হয়ে থাকে সেগুলো থেকে আমরা মুক্ত হই। আমরা তো তড়িৎ গতিতে এগিয়ে যেতে চাই। এটা একটা মহাশক্তিধর অর্থনীতি তৈরি হবে। আজকে কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত যে উপকূল ভূমি, সেখানে যদি কাতারে কাতারে সব নৌবন্দর স্থাপন হয়। আচ্ছা, আপনার হলো আমাদের ইউনূস স্যার অনেক উদারভাবে পুরা বিষয়টা যেভাবে ব্যাখ্যা করেছে, যে সেভেন সিস্টারের সাথে আমাদের যোগাযোগ, নেপালের সাথে যোগাযোগ, ভুটানের সাথে যোগাযোগ, একটা জিনিস অবশ্য বাদ দিছে, চায়নার সাথে যোগাযোগ, ওইটা বলেনি, ওইটা আশা করেনি। কেন আশা করেনি আমি জানি না, কিন্তু বাদ দিয়েছেন। ঠিক আছে, যদি এরকম হয় সত্যিকার অর্থেই যে সেভেন সিস্টারটাকে ব্যবহার করে আমরা বহির্বিশ্বের সাথে যোগাযোগ করব, অর্থাৎ আপনার হলো আমি এখান থেকে নেপালে যেতে চাই, এখান থেকে ভুটানে যেতে চাই, এখান থেকে চায়নায় যেতে চাই, এই জায়গাগুলো যদি উন্মুক্ত হয়, আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এই কথাটাই বলছিলাম যে এই যে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতকে ট্রানজিট দেওয়া হলো, 450 কিলোমিটার ট্রানজিট দেওয়া হলো, ভারতের 1500-1600 কিলোমিটারের পথ কমায়ে 450 কিলোমিটারে নিয়ে আসা হলো। বিনিময়ে আমরা কি পাইলাম? আমরা, স্যার এখানে বলছে যে 40 কিলোমিটারের পথ, আমি আরও ছোট করে বলছি, এটা হলো 23 কিলোমিটারের পথ, এক্স্যাক্টলি 23 কিলোমিটার পথ। এবং চায়না যান, নেপাল যান, ভুটান যান, 23 থেকে সর্বোচ্চ মানে 25 থেকে 26 কিলোমিটার, এই ডিফারেন্স। প্রত্যেকটা চায়নাতে গেলেও একই দূরত্ব, নেপালে গেলেও একই দূরত্ব, ভুটানে গেলেও একই দূরত্ব। এই দূরত্বের ট্রানজিটটুকু আমাদেরকে দেয়নি, কিন্তু পুরো বাংলাদেশের ভিতরে ট্রানজিট নিয়েছে। উনি যে সহজে বলেছে যে সেভেন সিস্টারের উন্নতি হবে, আমাদেরও উন্নতি হবে যদি এইভাবে পথ উন্মুক্ত হয়ে যায়। এখন আমার প্রশ্ন হলো যে হিমালয়ে বিশাল বরফ আছে, সেখান থেকে পানি আসবে, হাইড্রো পাওয়ার হবে, মানে এইটা যদি ভারত একটা উদার রাষ্ট্রই হইতো, ঠিক আছে, তাহলে তো ওরা আমাদের যে আন্তর্জাতিক নদীগুলো, এগুলোর উপর ব্রিজ বসায় 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 এই পানিগুলো ঘুরায়ে তাদের মরুভূমি অঞ্চলে নিয়ে গেছে, তাও বাংলাদেশকে দেবে না প্রত্যেকটা জায়গায়। এবং এই সংখ্যাটা কত? সংখ্যাটা হলো 54 নদীর উপরে 2013 সালের মত অনুযায়ী 500টির উপরে বাঁধ, এবং 2025 এসে এই বাঁধের সংখ্যা নাকি 1000-এর কাছাকাছি। যেখানে তারা একটু পানির সোর্স দেখেছে, সেখান থেকে একটা ড্যাম দিয়ে তারা এটা প্রবাহিত করে নিয়ে গেছে অন্যরকম অন্যদিকে, যেটার গুগল ম্যাপে বা অন্যান্য জায়গাতেও ইনফরমেশনগুলো ওইভাবে দেওয়া নাই, কিন্তু এটা 1000-এর কাছাকাছি। এখন যত সহজে ইউনূস স্যার বলতেছে যে হাইড্রো পাওয়ারকে ব্যবহার করবেন, এখন আমার কথা হলো ভারত পাগল হয়ে গেছে যে ওরা ওদের নদীর মানে আমাদের
আন্তর্জাতিক নদীগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশকে কৃষিতে সমৃদ্ধ করবে। তো যেদিন ভাবে ওই নদীগুলো ওরা ছেড়ে দেবে, ওদিন থেকে তো ওদের পণ্য আর কেউ কিনবে না বাংলাদেশের। ঠিক আছে, এটা ভারতের একটা দীর্ঘমেয়াদী একটা ষড়যন্ত্র এবং পরিকল্পনা। যেই ষড়যন্ত্র এবং পরিকল্পনা যে ওরা আমাদের এখানে নদীগুলো বন্ধ করে রাখলে আমাদের এখানে ফসল হবে না, আমার এখানে খরা হবে, আবার বন্যার সময় ডুবাই দিবে। এর ফলে ওদের ওখানে যে ফসল উৎপাদন হয় আমার এখানে বিক্রি করার একটা যৌক্তিকতা তৈরি হবে। এই যে বন্যাটা ছাইরা দিয়া কি করলো, আমার এখানে 4,500 খামারের মুরগি মেরে ফেললো। এরপরে আমাদেরকে শুনতে হচ্ছে ভারত থেকে 1 লাখ পিস ডিম আমদানি, 2 লাখ পিস ডিম আমদানি, 5 লাখ পিস ডিম আমদানি, এগুলো আমাদেরকে শুনতে হচ্ছে। তো এরা ভারত যদি আমাদের এখানে পানি ছাইরা দিয়ে আমার মুরগিগুলোর না মানতো, আমার তো ডিম কেনাই লাগতো না, তাহলে ভারতের ডিম বিক্রি হতো কোথায়? এইটা ওদের অর্থনৈতিক একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যে তারা কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে বাংলাদেশের অর্থনীতিকে ড্যামেজ করবে, তাদের অর্থনীতিকে সচল করবে। এইটা ইউনূস স্যার মানে আপনার হলো যত সহজে 7 সিস্টারের কথাটা বলেছে, অতটা মনে হয় মানে হলো সহজ ক্যালকুলেশন না। আমাদেরকে বিকল্প যে প্ল্যানগুলোর দিকে এগোতে হবে। আমাদের কাছে বেশ কিছু ইনফরমেশন আছে স্যার, আপনি এটা কিভাবে নেবেন জানি না। মানে আপনার কথা শুনতে ভালো লাগে, বাংলাদেশের মানুষ আপনাকে একবারে, আপনি যতদিন বেঁচে থাকবেন তত্তর করে অতদিন ক্ষমতায় রাখতে দিবে আপনাকে, খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু আপনার উপদেষ্টাগুলোকে আমরা একটু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কেন? আপনার যে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, ওনাকে তো চট্টগ্রামের কোটায় 3টা মন্ত্রণালয় আপনি দিয়েছেন, তাই না? একটা হলো রেল যোগাযোগ মন্ত্রণালয়, আর একটা দিয়েছেন সড়ক ও সেতু, আর একটা দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। চট্টগ্রামের জন্য স্পেশাল কোটা একজন ব্যক্তিকে 3টা মন্ত্রণালয় দিয়েছেন। খুব ভালো কথা দিয়েছেন, ভালো কথা। এই লোকটা আবার করছে কি, এই যে আপনার হলো বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, তো সে কি করছে, বাংলাদেশের সরকারি কোম্পানিকে গ্যাস না দিয়া ও গ্যাস দিছে হলো রিলায়েন্স কোম্পানিকে, আওয়ামী লীগের কোম্পানিকে। এগুলো আরো অদ্ভুত কাজ করছে কি, যে 28টা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতার কোম্পানিকে স্থগিত করছে, আবার যখন টাকা পয়সা একটু দিছে তখন আবার চালু করে দিছে। তো এইরকম ভালো ভালো উপদেষ্টাকে রেখা মানে আপনাকে তো মানুষ অনেকদিন রাখতেই চায়, আমরা রাখি, সবাই ভালোবাসি, আমরা এই স্লোগান দিতে পছন্দ করি যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, মোদি না ইউনূস, ইউনূস ইউনূস, আমরা এই স্লোগান দিছি। শুধু তাই না, বাংলাদেশে যখন শেখ হাসিনা আপনাকে ওয়ারেন্ট জারি করলো, তখন আমি উদ্যোগ নিয়ে মিছিল করেছি, মশাল মিছিল করেছে আপনার জন্য। কি মশাল মিছিল করলাম, যে ইউনূস স্যারের গ্রেপ্তারি পরোয়ানা আন্তর্জাতিক মানে পরিমণ্ডলে মেসেজ দেওয়া যে ইউনূস স্যারকে এইভাবে গ্রেপ্তার করবে, আমরা এটা মানি না। বিক্ষোভ করলাম, আগুন জ্বালালাম, মশাল জ্বালালাম, এটা আমরা করেছি। আমরা আপনাকে ল্যাং মারতে চাই, বিপদে ফেলতে চাই, এইটা করেন না। এটা মানে আপনি ভাইবেন না, বা দেশের নাগরিকরাও এটা ভাইবেন না। আমাদের ভালোবাসার কমতি নাই, আমরা আঘাত পাই ওই জায়গায় যে ওনার দেওয়া উপদেশটা 3টা মন্ত্রণালয় দিচ্ছে ওনাকে, উনি কি করলো, রিলায়েন্স কোম্পানিকে বিদ্যুৎ দিল, খুলনায় সরকারি প্রকল্প গ্যাস না দিয়া, ঠিক আছে, ওখানে রিলায়েন্সে গ্যাস দিল। এরপরে আরও কি করছে, ভারতের সাথে রেল চুক্তি রিনিউ করা, রেল কেনা, তারপরে 3টা যে ট্রেন আছে সেটা তো বন্ধ হয়ে গেছিলো গণ অভ্যুত্থানে, উনি নিজে আবার উদ্যোগ নিয়ে মেসেজ পাঠাইছে, চিঠি চালাচালি করেছে যে এগুলো চালু করতে হবে। ঠিক আছে, শুধু এইখানেই শেষ না, আমাদের এই যে আমরা আন্দোলন করলাম যে বাংলাদেশের উপর দিয়ে ভারতকে রেল করিডোর দেব না, আন্দোলন করছিলাম না, সেই রেল করিডোরকে রিস্টোরেশনের জন্য উনি আবার নতুন করে যোগাযোগ স্থাপন করেছে। এখন আমার কথা বক্তব্য শুনতে খুব ভাল লাগতেছে, কিন্তু এগুলো হইলে আমরা তো আসলে কষ্ট পাই। এরপরেও আমরা এইটা এখনো বলি নাই যে আপনাকে যাইতে হবে, পদত্যাগ করতে হবে, বিষয়টা এরকম না। আমাদের চাওয়া বেশি না যে এই ধরনের শয়তান মার্কা যে সকল উপদেষ্টা রয়েছে ওদেরকে একটু বাদ দিতে হবে, ওদের সংস্কার করতে হবে। আপনি রাষ্ট্র সংস্কারটা কইরেন, কিন্তু আগে এই উপদেষ্টা পরিষদ সংস্কারটা বেশি জরুরি। আমাদের কাছে আরো ভয়ঙ্কর তথ্য রয়েছে। আপনারা শিক্ষক নিয়োগ নিয়ে একটা ভালোই ভেজাল আমরা ফেস করতেছি, তাই না? শিক্ষক নিয়োগ, ঠিক আছে, তো শিক্ষক নিয়োগ নিয়ে কেমন ভেজাল, বিধান রঞ্জন রায় শয়তানি করে 84% কোটায় নিয়োগের ফলাফল দিয়ে দিছে, অথচ গণ অভ্যুত্থানের ফলে রায় বাস্তবায়ন হয়েছে 93% কোটা, কিন্তু উনি শয়তানি করে আগের 84% কোটায় নিয়োগ দিয়ে দিছে। এখন লাগিয়ে গেছে ক্যাসাল। সেই ক্যাচাল আপনার হলো কোন পর্যায়ে ঠেকলো, এখন ওই যারা ফলাফল আসছে ওরা এখন অনশন করতেছে, আন্দোলন করতেছে, শাহবাগ থেকে আর নড়ে না। এখন পুলিশ জল কামান দিচ্ছে, ইউনূস সরকারের দুর্নাম হচ্ছে। আমরা বললে আমাদের দোষ হচ্ছে যে আমরা কেন দুর্নাম করি, ঠিক আছে। এখন বিষয় হলো, এখন বিধান রঞ্জন রায়কে আমাকে কেন বিশ্বাস করতে বলেন? আমি কি বিশ্বাস করতে বাধ্য? বলেন,
আমি কি বিশ্বাস করতে বাধ্য? তো এইটা এখন ইউনুস স্যার সেভেন সিস্টারকে সমুদ্র দেখাবে, ঠিক আছে, দেখান সমুদ্র, আমরা সমুদ্র দেখাবেন, কিন্তু বাংলাদেশেরও কিছু দেখার ব্যবস্থা করেন, ঠিক আছে? বাংলাদেশে তো দেখা লাগবে নাকি সেভেন সিস্টারে শুধু সমুদ্র দেখালে হবে? তো আজকে একটা মজার খবর আছে। মজার খবর হলো ইউনুস স্যারের সরকারকে বিপদে ফেলার জন্য মোদি গেছে হলো ট্রাম্পের কাছে, যাই ল্যাং একটা মারছে, কিন্তু ল্যাং মাইরে নিজেই মোদি পড়ে গেছে, এরকম একটা ঘটনা ঘটছে। বিষয়টা ওইটা না, বিষয় হলো মোদি গেছে ট্রাম্পের সাথে দেখা করতে, তারপরে ওই যে কি যেন তুলসী গাবার্ড নাকি, হে নাকি বাংলাদেশকে তুইলে আসার মারবে, এইসব কত কথা, ঠিক আছে? মানে ভারতীয় গণমাধ্যমের যে রং, এই রং দেখলে বুঝবেন যে কি অবস্থা, একটা রঙের ডিব্বা যে কত বড়। এখন কিন্তু ঘটনা সেটা না, ঘটনা হইল যে মোদি হলো আমেরিকায় বসে আছে এবং সেই অবস্থায় আজকে মানে কয়েকশো ইন্ডিয়ানকে আবারও ডান্ডা বেরি, হাতে বেরি, হ্যান্ডকাপ, পায়ে বেরি, এগুলো পড়ায় ভারতে পাঠায় দিছে। ওই একইভাবে আবারও ওই যে কার্গো বিমান আছে না, কার্গো বিমানের শোয়ায়, এবং তাদের ওয়াশরুম যাওয়া নিষেধ, ঠিক আছে? বাচ্চা বাদ দিয়ে নারী আর পুরুষ সবাইকে ওই হ্যান্ডকাপ মানে ডান্ডা বেরি পড়ায় বাংলাদেশে পাঠাই দিছে। এখন ইন্ডিয়ান মিডিয়াগুলো যেভাবে মোদি গেছে বাংলাদেশ 10 মিনিটের মধ্যে দখল করে নিচ্ছে, তুলসী গাবার্ড বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে, কি একটা অবস্থা! ঠিক আছে, এই হলো সামগ্রিকভাবে আগ্রাসন বিরোধী ডিসকাশন, অনেক কিছু বলে ফেলছি, ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম। যারা মন্তব্য করছিলেন, মন্তব্যগুলো ডিলিট হয়ে যাবে লাইভ শেষ করার সাথে সাথে। সাবস্ক্রাইব করেন এবং আবারও মন্তব্যটা দিয়ে দেন, যাতে করে অন্যরা দেখতে পারে। 2 মিনিট পরে হয়তো বা মন্তব্য ইয়েটা পাইবেন, আবার লাইভে আবার পাইয়ে যাবেন। ওকে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। কথা বললেন আম জনতা দলের নেতা জনাব তারেক রহমান। প্রিয় দর্শক, সবার পরিচিত এবং প্রিয় মুখ। প্রিয় দর্শক, বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি আলোচনা করলেন, বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন। সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি অনেকগুলো উপদেশ দিলেন। তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে কতটুকু ভালোবাসেন দেশের জন্য, সে বিষয়টিও তিনি প্রমাণ করলেন এবং বললেন, আমরা জানি যে যতগুলো রাজনৈতিক দল বা যতগুলো ব্যক্তি ভারত বিদ্বেষী, অর্থাৎ ভারত যেভাবে বাংলাদেশের উপর প্রভুত্ব খাটাতে চায়, যেভাবে বাংলাদেশকে ব্যবহার করতে চায়, বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে ভারত সবসময় লেগে থাকে, এই যে বাংলাদেশ থেকে কথা বলার কোনো লোক নেই আমরা দেখেছি। কিন্তু তরুণ একজন নেতা জনাব তারেক রহমান, তিনিই প্রথম যে যারা ভারতের বিরুদ্ধে সরাসরি কথা বলছে, ভারতের মুখে মুখ রেখে কথা বলছে, ভারতকে কোনো ছাড় দেবে না বলে কথা বলছে। প্রিয় দর্শক, যাই হোক, আজকের যে ভিডিও টপিক, আমাদের জনাব তারেক রহমান ভাই যে বিষয়টি নিয়ে আলোচনা করলেন তা হচ্ছে পাকিস্তানের সাথে সামরিক যে বন্ধুত্ব বাংলাদেশের, সেই বন্ধুত্বটি একটু বাড়াতে হবে এবং বেশ ভালোভাবে বাড়াতে হবে। পাকিস্তানের সাথে যদি আমাদের সম্পর্ক ভালো থাকে, চায়নার সাথে যদি আমাদের সম্পর্ক ভালো থাকে, তাহলে ভারতের ক্ষমতা নেই ভারত আমাদের উপরে চোখ রাঙিয়ে তাকায় বা আমাদের সাথে বড় গলায় কথা বলে। প্রিয় দর্শক, এছাড়া বিস্তারিত আলোচনা করেছেন আমাদের সবার প্রিয় তারেক ভাই। আপনাদের কাছে কেমন লেগেছে তার আলোচনাটি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।